এই সিন্ডিকেটের অনিয়ম এবং দুর্নীতির কারণে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ হয়ে গিয়েছিল। আপনারাই অনেক রিপোর্ট করেছিলেন। আবার এটা 2022 এবং 24-এ আবার হলো, সেখানেও কিন্তু একই কাণ্ডই হয়েছে। তো বারবার মালয়েশিয়া শ্রম বাজারটা ওপেন হচ্ছে এবং বারবার কিন্তু বন্ধ হচ্ছে। এখন কেন হচ্ছে এটা? সিন্ডিকেট কেন হচ্ছে, কারা সিন্ডিকেট করছে, কোনভাবে সিন্ডিকেটটা হয়, আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন, আপনার মালয়েশিয়া প্রায় 15টা কান্ট্রি থেকে শ্রমিক নেয়। এই 15টার মধ্যে বাংলাদেশ একটা। শুধুমাত্র বাংলাদেশ একটা কান্ট্রি যেখানে তারা এই সিন্ডিকেশন সিস্টেমটা আছে, তাদের এই লাইসেন্সের লিমিটেশন আছে। বাকি 14টাতে কিন্তু নাই। আবার বাংলাদেশও কিন্তু পৃথিবীর অনেক দেশে কর্মী পাঠায়, কোনো দেশে কিন্তু এই লিমিটেশন নাই, কোনো দেশে কোথাও এই লিমিটেশন কিন্তু নাই। তো এই যে জিনিসটা, বৈষম্যটা, এটা একটা বিশেষ প্রক্রিয়া, এই জিনিসটা কিন্তু হয়েছে, বারবার এটা আলোচনায় হয়েছে, বারবার আলোচনায় আসছে। আপনারা জানেন সেখানে এই বাংলাদেশের যে সরকারের সাথে সর্বশেষ যে একটা এমইউ করেছে, সেই এমইউতে বলা আছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। আচ্ছা, বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি কে ভালো কে খারাপ এটা মালয়েশিয়ান সরকার কিভাবে জানে? যদি না জানে, ঠিক আছে, এটা ভালো, গুড ইন্টেনশন আমরা ধরে নিতে পারি, তাহলে অ্যাটলিস্ট একটা ক্রাইটেরিয়া দিতে হবে যে আমি 10টাকে নেব, 50টাকে নেব, এদের মাধ্যমে কর্মী নেব। তাহলে একটা ক্রাইটেরিয়া, একটা থাকতে হবে যে এই ক্রাইটেরিয়া যারা ম্যাচ করবে তারা কর্মী পাঠাবে। এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখিনি। তো যার ফলে এটা এখান থেকেই একটা, এই যে সরকার সিলেকশন করবে এবং এটার একটা অনিয়ম সেখান থেকেই শুরু হয়েছে। তো এই যে জিনিসটা আমরা দেখেছি, সেখানে আপনারা জানেন মালয়েশিয়া যে কর্মী নেয়, সেখানে একটা বেস্টিনেট নামে একটা কোম্পানি আছে। এই বেস্টিনেট কোম্পানির মালিক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত দাতশ্রী আমিন নামে ভদ্রলোক। তিনি দীর্ঘদিন ম্যান পাওয়ার ব্যবসা করেন। এই সফটওয়্যার কোম্পানি, এই কোম্পানিটা, আইটি কোম্পানিটা ওনার, এই কোম্পানির মালিক হলে উনি। এবং ওনার সাথে বাংলাদেশের একজন ব্যবসায়ী আছেন, বায়রা সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেব, উনি এটা পার্টনার বেস্টিনেটের, উনি একটা পার্সেন্টেজ ওনারা আছেন, যদিও এখন মনে হয় এটা চেঞ্জ হতে পারে। এই দুইজনের কারণে, এবং ওনারা একই এলাকার লোক, বরমবাড়ি ওনাদের বাড়ি, একই এলাকার মানুষ, যার ফলে ওনাদের একটা সখ্যতা আছে। উনি যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক, আপনি বলেন তাহলে অন্য দেশে পারে না। একই সিস্টেমে কিন্তু ওনার একটা বেস্টিনেটের FWCMS একটা সিস্টেম আছে, ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে এই 15টা কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়া শ্রমিক নেয়। এই সিস্টেমটা কিন্তু অন্য দেশে ওনারা ট্রাই করেছেন, কিছু কিছু ক্ষেত্রে ওনারা এটা পারেন নাই। নেপালে ওনারা ট্রাই করেছেন, এটা পারেন নাই। কিন্তু যেহেতু উনি বাংলাদেশি মানুষ, বাংলাদেশের ওনার লোকজন আছে, অধিবাসী বন্ধু বান্ধব আছে, এটা ওনার জন্য একটু সহজ হয়ে গেছে। এবং সেক্ষেত্রে ধরেন আমাদের সাবেক যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকারকে আমরা যারা বলি, তাদের প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে তাদের মন্ত্রী, এমপি, তাদের এই লোকেরা তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে। আমরা এটাও শুনেছি সালামান এফ রহমান সাহেব বিভিন্নভাবে তদবির করেছেন, ওনার মাধ্যমে এই তারা সহযোগিতা পাই এটা করেছেন। এর মধ্যে আপনারা জেনেছেন, পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে আসছে, এটার মধ্যে সাবেক অর্থমন্ত্রী ছিলেন বেনজির আহমেদ সাহেব ছিলেন, ওখানে নিজাম হাজারি ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ ছিলেন, তারপর আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ছিলেন। এমন ব্যক্তিরা ছিলেন যিনি শুধুমাত্র এই সিন্ডিকেটে ঢোকার জন্য লাইসেন্স করেছেন, কিন্তু উনি সিন্ডিকেটের একজন সৌভাগ্যবান ব্যক্তি হয়ে গেছেন। তো এই যে অনিয়মটা হয়েছে, কাদেরকে সিলেকশন, এই সিলেকশনগুলো তাদের মনোভূত যারা, তাদের অনুগত যারা, তাদেরকে সিলেকশন করা হয়েছে। এটার কোনো ক্রাইটেরিয়া, আমি আগেই বলেছি, কোনো ক্রাইটেরিয়া ছিল না। যার ফলে যে জিনিসটা হলো কি, আপনি এখানে প্রবলেমটা কি দাঁড়ালো, এই প্রবলেমটার কারণে যেহেতু এই একটা এক ধরনের সিন্ডিকেট হয়ে ওনারা টোটাল বিজনেসটাকে করায়ত্ত করার যে চেষ্টাটা করেছেন। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে FWCMS সিস্টেম বা বেস্টিনেটের যে অনলাইন যে আইটি কোম্পানি, এদের কাজটা কি ছিল? এদের কাজটা হচ্ছে মালয়েশিয়াতে বিদেশি কর্মী আনার জন্য অনলাইন সাপোর্টটা তারা দিবে। মালয়েশিয়ান সরকারের সাথে তাদের এই চুক্তিটা আছে, অনলাইন সাপোর্ট দিবে। আর ওনারা কি করেছেন, অনলাইন সাপোর্টের পরিবর্তে টোটাল ব্যবসাটা A to Z এটা টোটাল নিয়ন্ত্রণ করা শুরু করেছেন, ব্যবসা করা শুরু করেছেন। ওনারা ব্যবসার অ্যাপ্রুভেল কিভাবে হবে মালয়েশিয়া সেটাও ওনারা নিয়ন্ত্রণ করতেন, মেডিকেল কিভাবে হবে সেটাও নিয়ন্ত্রণ করতেন, লোক রিক্রুটমেন্ট কিভাবে হবে সেটাও নিয়ন্ত্রণ করতেন, এবং দুই দেশের সরকারকেও একসময় নিয়ন্ত্রণ করা শুরু করেছেন তারা। আপনারা দেখেছেন এটা নিয়ে মালয়েশিয়ান হাই কমিশনার কি বলেছিলেন? উনি বলেছিলেন
এটার জন্য এমন একটা শক্ত অবস্থান দুই দেশের সরকারের কারণে এই জিনিসটা হয়েছে। উনি কিন্তু মন্তব্য করেছিলেন। আপনার জাতিসংঘ এটার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, আইও উদ্বেগ প্রকাশ করেছে এটা নিয়ে। তারপরে আমরা তো মানে গলা ফাটাই ফেলছি আমাদের। আপনারা আমাদের সাথে বিভিন্ন সময় আপনারা টেলিভিশন পত্রপত্রিকা আপনারা কি পরিমাণ লেখালেখি করেছেন। এখন অনিয়মটা কোথায়? আমাদের অনিয়মটা, হ্যাঁ ঠিক আছে ওনারা 10 জন করলো, তাহলে অনিয়মটা হলো কোথায়? অনিয়মটা হচ্ছে সেই জায়গায় যারা 10 জন 25 জন 100 জন যারা করেছেন তাদের মধ্যে অধিকাংশ লোকেই আগে মালয়েশিয়াতে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কর্মী পাঠান নাই। এবং তারা এই সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার কারণে কি হলো, ওনারা কিন্তু এই অটোমেটিক একটা পদ্ধতি আছে, ডিমান্ডটা অটোমেটিক পদ্ধতি, ওনার পোর্টালে চলে আসবে, ওনার কিছু করা দরকার নেই। উনি বাসায় ঘুমায় থাকবেন, ওনার পোর্টালে চলে আসবে, উনি এখান থেকে ব্যবসা করতে পারবেন। 1,52,000 টাকা ওনাদেরকে দিতে হবে, দিয়ে ওনারা ওনাদের মতো করে করতে হচ্ছে। তো এইখানে আমরা যেটা জানি এবং আমাদের যারা এর মধ্যে বিয়ারের মধ্যে যারা এই সিন্ডিকেশনের মধ্যে ছিলেন তার বাইরেও কিন্তু অনেকে কাজ করেছেন, অনেকে ভিসা নিয়ে আসছেন, আমরাও নিয়ে আসছি। এখন দেখেন, যেহেতু আমাদের অনেকের অভিজ্ঞতা থাকার পরেও আমাদের লাইসেন্সটা সেখানে নাই, যে ভদ্রলোক জীবনে কর্মী পাঠান নাই, আমার লাইসেন্স 452, ওনার নাম লাইসেন্স 1852 ধরেন, ওনার কাছে গিয়ে ধর্ণা দিয়ে ওনাকে আবার এই টাকাটা দিয়ে ওনাকে আমি তেল দিয়ে বলতে হবে যে ভাই তুমি আমার কাজটা করে দাও। ভাই আমার সমস্যাটা কি, কেন আমি পারবো না? আমি তোমাকে চাঁদাও দিতে হবে, আবার তোমাকে আমাকে বিভিন্নভাবে আমাকে তেল দিতে হবে, দিয়ে তোমার মাধ্যমে কাজটা করতে হবে। এই অনিয়মটা কোন পর্যায়ে চলে গেছে? আর সবচেয়ে বড় যে অনিয়মটা সেটা হলো, আপনি এই যে টাকাটা থেকে শুধুমাত্র সিন্ডিকেটের ফি, যেটা আমরা FWCMS যে অনলাইন পদ্ধতিটা ব্যবহার করা হয়, এই পদ্ধতিটার অপব্যবহার করে সেখানে 1,07,000 টাকা এই পদ্ধতিটার ফি ছিল, যেটাকে আমরা চাঁদা বলি। তাহলে আপনি দেখেন এক সময় প্রায় 2,68,000 লোক গিয়েছিল 16-18-তে, 22-24-এ প্রায় 3,76,000 লোক গেল। তো টোটাল যে লোকগুলো প্রায় 7.5 লক্ষ লোক গেল। প্রত্যেকটা কর্মীকে এক্সট্রা এই টাকাটা দিতে হয়েছে। তো এই কর্মীকে যেমন দিতে হয়েছে, রিক্রুটিং এজেন্সিও সেখানে অবহেলিত হয়েছে। অনিয়মটা এই জায়গায়। এখানে যদি হতো, আমাদের যেমন সৌদি এম্বাসিতে আছে যে অনেক প্রায় 1,000-1,200 এজেন্সি সৌদি এম্বাসি এনলিস্টমেন্ট, সৌদি আরবের লোক পাঠাইতে হলে সৌদি এম্বাসি একটা এনলিস্টমেন্ট লাগে। এটা একটা চলমান প্রক্রিয়া, কখনো তারা দেয় আবার কখনো দেয় না। যারা নতুন এজেন্সি তারা সৌদি এম্বাসি এনলিস্টমেন্ট তাদের হইতে একটু সময় লাগে। তারা কি করে ভিসাটা এনে পুরাতন এজেন্সি যারা আছে তাদেরকে দেয়। তো তাদের থেকে প্রসেসিং করে তারা কত নেয়, 10 থেকে 15,000 টাকা হয়ে নেয়। ইটস এ ভেরি রিজনেবল, যে ঠিক আছে আমার এজেন্সি এনলিস্টমেন্ট আছে, আমি এটা করে দিচ্ছি, সেও চায় 10-15,000 টাকা দিয়ে। যখনই বিশেষ পন্থায় বিশেষভাবে আমাকে প্রতি কর্মী এই এত বড় অ্যামাউন্টে 1,07,000 টাকার মতো অ্যামাউন্টটা দিতে হয়, তাহলে কত হাজার কোটি টাকা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। তো এই যে জিনিসগুলো, অনিয়মটা হলো এই জায়গায়। এখন হচ্ছে আপনি বলতে পারেন এই যে এত বড় অনিয়ম দুর্নীতি যেটা বারবার হলো, বারবার বলছি এটা বন্ধ করা দরকার। এখন এই যে আমাদের এটা করণীয় কি? আমাদের প্রথম হলো, এখানে ক্ষতিটাই হলো, একদিকে হলো খরচ তো বেশি হলো, দুই দেশের সুনাম কিন্তু নষ্ট হয়েছে ভীষণভাবে। আপনি দেখেন নেপালের মতো লোক তারা উইদাউট সিন্ডিকেটে কর্মী পাঠাতে পারে, বাংলাদেশ পারবে না কেন? বাংলাদেশ কি নেপালের চেয়ে অবস্থা খারাপ? ভাবেই না। তো সেই জায়গাটাতে আমাদের এই মর্যাদার একটা ইস্যু কিন্তু এখানে আমাদের দাঁড়িয়েছে। তারা কেন করতে পারবে না? কেন তার সুযোগ থাকবে না? আমার লাইসেন্সে কি এটা বলা আছে তুমি এই দেশে পাঠাতে পারবে না, এই দেশে পাঠাতে পারবে না, ওই দেশে পাঠাতে পারবে, তো কিছু নাই। আর ওই সিস্টেমটা কেন হলো, মানে এই যে স্বৈরাচারী সরকারের যে ধারাবাহিক ফেসিবাদী যে কায়দা, সেই কায়দাটাকে ব্যবহার করে কিন্তু এই কাজটা করা হয়েছে। তো এই জায়গাটাতে আমাদের আসলে এই যে ক্ষতি হয়েছে ডেফিনেটলি, ইভেন কি আমি মনে করি মালয়েশিয়ার খুব বদনাম হয়েছে। কিন্তু এজ এ কান্ট্রি হিসাবে এই যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে, বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। কিন্তু বাংলাদেশে পুরো ট্রেডে একটা অরাজকতা তৈরি হয়েছে এবং আমাদের এই যারা এই সেক্টরে কাজ করে নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, নিজেদের মধ্যে চরম রকমের একটা মানে অন্যরকম অসহিষ্ণু অবস্থা কিন্তু তৈরি হয়েছে। পুরো সেক্টরে এটা কিন্তু একটা প্রভাব পড়ছে। তা আমি মনে করি এখানে আমাদের এখন কি করণীয়? আমাদের যে করণীয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটাকে সরকারিভাবে যেহেতু একটা নিয়ে হয়েছে,
সেই এমইউটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে কিন্তু করা হয়েছিল, বায়াস করে করা হয়েছিল। সাবেক মন্ত্রী এমপিরা এটার সাথে জড়িত, তারা এই দায়িত্বটা তাদের নেওয়া উচিত ছিল যে যারা বৈধ সকল রিক্রুটিং এজেন্সির অভিভাবক কিন্তু এই মন্ত্রী এমপি ছিল, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে অধিকার থেকেও তাদেরকে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল। তাদেরকে আমরা বারবার বলেছিলাম, কিন্তু তারাও বায়াস হয়ে, তারাও এটার সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট হয়ে তারা এই কাজটা করেছিল। তো আসলে এখানে যে জিনিসটা আমাদের এই এমইউটা আমাদের প্রথম পরিবর্তন করা দরকার। দ্বিতীয়টা আমাদের এই কর্মী সিন্ডিকেট বাদ দিলেও সবাই করবে, খরচটা কমানোর জন্য এখানে একটা মেকানিজম কিন্তু আমাদের তৈরি করা দরকার। মালয়েশিয়ান আপনারা যারা কভার করেছেন তাদের মনে আছেন, মালয়েশিয়ান এইচআর মিনিস্টার এসে বাংলাদেশ খুব বড় গলায় দাম্ভিকতার সাথে বলেছিল একদম জিরো কষ্টে কর্মী যাবে। তারপরে আমাদের গভর্নমেন্ট কি করলো, না এটা ৭৯,০০০ টাকা আমরা একটু বাড়ায় টাড়ায় ধরি, আমাদের লোকেরা কিছু টাকা নিবে। কিন্তু জিরো কস্ট কোথায়? ওনার এলাকা ওনার দেশেই তো কর্মীদের জন্য টাকা নেন, উনি নিজেই তো টাকা নিয়েছেন। তো সেই জায়গাগুলোতে এগুলো তো আনসিন, আমাদের কোনো প্রমাণ নাই, বলতে পারবো না, কিন্তু সবাই মুখে মুখে সবাই জানে বিষয়টা, নাহলে এটা কেন বিশেষ পন্থায় হবে? তো এই জায়গাগুলোতে আমাদের একটা বিশেষ একটা সিস্টেম আমাদের করা দরকার, যাতে একটা সেন্ট্রালাইজ একটা ম্যানেজমেন্ট এটা থাকবে, যেটাকে আমরা করতে পারি, একটা সফটওয়্যার আমাদের থাকতে পারে, যেখানে আমরা কর্মীদেরকে রেজিস্ট্রেশন করতে পারি, করে এটা গভর্নমেন্ট কর্মীদেরকে আমাদেরকে সাপ্লাই দিবে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করে কারা যেতে চায় তাদেরকে একটা সেন্ট্রালাইজ ডাটাবেস করবে। এই ডাটাবেসের মাধ্যমে যদি একদম ট্রান্সপারেন্ট ওয়েতে তারা যদি সেখানে ইন করে এবং প্রয়োজনে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করবে, তাহলে একেবারে আমি মনে করি মালয়েশিয়াতে যেখানে আপনারা বলছেন 5 থেকে 6 লাখ টাকা, না মাত্র 1.5 লাখ টাকার মধ্যে কর্মী পাঠানো সম্ভব যদি ওই সিস্টেমটা করা হয়। ব্যক্তিগতভাবে আমরা আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা বলেছিলাম যে এই কাজটা করা দরকার, আমি নিজেও এই প্রপোজালটা দিয়েছি। তো এইভাবে যদি করতে পারে আমাদের কিন্তু আশা করি কর্মীরা কম খরচে যাবে। মালয়েশিয়ান এই যে বিতর্ক বারবার এখানে এটা নিয়ে বড় রকমের বিতর্ক চলছে, এটা আমাদের বন্ধ হওয়া দরকার। এবং আমি মনে করি এখানে যারা মূল যে সিন্ডিকেটের যে মালিক বলি আমি, যিনি FWCMS এর মালিক, বেস্টিনেটের মালিক, FWCMS এর যারা মালিক, তারাই এই কাজটা করেছে। তাদের জন্য আমাদের এই 25 বলেন 100 বলেন অনেক রিক্রুটিং এজেন্সি তারা ব্যবসা করার প্রয়োজনে ব্যবসা করেছে, তাদের হয়তো নীতি নৈতিকতা চিন্তা করে নাই, ঠিক আছে, কিন্তু ব্যবসা তো সবাই করবে, সুযোগ সবাই চায়, কিন্তু কোথা থেকে সিস্টেমটা উদ্ভব হলো, কোন জায়গা থেকে FWCMS কারা মালিক, তাদের এই বিষয়টা একদম খতিয়ে দেখে তাদেরকে আইনের আওতা আনতে হবে এবং তাদেরকে ভবিষ্যতে কোনোভাবেই এই সুযোগ দিতে হবে না। এবং মালয়েশিয়ান সরকারকে বলতে হবে, তোমার FWCMS পদ্ধতি আমাদের এর আপত্তি নাই, 14টা দেশে চলতেছে চলবে, কিন্তু বাংলাদেশের 14টা দেশের মতোই চলতে হবে। বাংলাদেশে যদি ডিফারেন্ট কিছু করার কারণে অনিয়ম তো হয়েছে, দুর্নীতি হয়েছে, যেখানে জাতিসংঘ কথা বলেছে, ILO কথা বলেছে, সবাই কথা বলেছে, সেখানে এখানে আর প্রমাণের দরকার নেই। যাই হোক, আমি মনে করি আমরা এই সেক্টরে সুশৃঙ্খল একটা সিচুয়েশন তৈরি করতে চাই এবং আমাদের এই জনশক্তি রপ্তানির এই সেক্টরটাকে আমরা আরো সুন্দর সুচারুভাবে কম পয়সায় সকলের অধিকার, সকলের সমযোগ্যতার ভিত্তিতে যার যার যতটুকু যোগ্যতা অভিজ্ঞতা আছে, ক্যাপাসিটি আছে, সেই যতটুকু পারে ততটুকু কাজ করবে, কিন্তু সুযোগটা সকলের জন্য অবারিত থাকতে হবে।